দর্শক, আমাদের সঙ্গে এখন আছেন শহীদ মীর মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত। আমরা একটু দীপ্ত ভাইকে জানতে চাই যে ভাই, আপনি কখন আসলে এই মুগ্ধর যে গুলি লাগার ঘটনাটা শুনলেন এবং হাসপাতালে কখন আসলেন? আপনারা শুনেছিলাম কক্সবাজার ছিলেন তখন। তো এই পুরো ঘটনাটা এবং তখন আসলে আপনাদের মনের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু ফ্লাইটেরও কিছু একটা ঝামেলা ছিল। পুরো ব্যাপারটা যদি আমরা একটু জানতে চাই। সন্ধ্যার আগে আগে আমাকে ফোন দেওয়া হয়। স্নিগ্ধই আমাকে প্রথম ফোন দিয়েছে। আমি, আমার বাবা মা এবং আমার স্ত্রী আমরা কক্সবাজারে ছিলাম। আমার শ্বশুরের পোস্টিং ওইখানে, তো আমার শ্বশুর বাড়িতে ছিলাম। তো সেখানে স্নিগ্ধ আমাকে ফোন দেয়। আমরা জাস্ট 17 তারিখ রাতেই এখান থেকে, ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং মুগ্ধই আমাদেরকে বাসে উঠিয়ে দিয়ে বিদায় দিয়ে আসছিল। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তখন মুগ্ধর সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে, 2 ঘন্টা, কারণ বাস লেট করেছিল রাস্তায় গোলযোগের কারণে। যেহেতু এটা আমাদের অনেক প্রি স্কেডিউলড একটা যাওয়ার কথা ছিল, তো আমরা সেখানে চলে গিয়েছিলাম। তো 18 তারিখ সন্ধ্যার আগে আগে স্নিগ্ধ আমাকে ফোন দেয়। ফোন দিয়ে প্রথমে আমাকে বলে যে ভাইয়া, মুগ্ধ রাবার বুলেট খাইছে মনে হয়, আমি হাসপাতালে যাচ্ছি, তুমি একটু তাড়াতাড়ি করে বাসায় চলে আসার ব্যবস্থা করো। তো এটা শুনে আমি, আমার যারা এখানে বন্ধুরা আছে যারা কুইক রেসপন্স করে, মাহি আছে এখানে, তো তাকে ফোন দিয়ে বললাম যে ক্রিসেন্ট হসপিটালে যাওয়ার জন্য, কারণ মুগ্ধকে তখন ক্রিসেন্ট হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। ওইটাই সবচেয়ে কাছে, ওই স্পট থেকে জাস্ট 10 কদম দূরেই ছিল হসপিটাল থেকে, যেখানে ও গুলিবিদ্ধ হয়েছে। তো আমার বন্ধুরাও তখন এখানে সাথে সাথে চলে যায়। তো স্নিগ্ধ আমাকে এর 5 মিনিট পরে আমাকে আবার ফোন দেয়। ফোন দিয়ে বলছে, ভাই আমি কিছু বুঝতেছি না, ওর পালস পাচ্ছে না, হ্যাঁ, আমি 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 কিছু বুঝতেছি না, তুমি যেভাবে হোক এখনই আসো, এখনই তাড়াতাড়ি আসার ব্যবস্থা করো যেভাবে হোক। তো আমি এটা শুনে আমার বাবা মা এবং আমার ওয়াইফকে সহ আমি তৎক্ষণাৎ রওনা দিই। ফ্লাইট, মানে আমাদের উদ্দেশ্য ছিল যে প্রথম যে ফ্লাইট আছে কক্সবাজার থেকে আমরা সেটাতে করে চলে আসব, কিন্তু তখন অলরেডি ইন্টারনেট সংযোগ আমাদের বন্ধ হয়ে গিয়েছিল। আমি মোবাইলে কোনো ইন্টারনেট পাচ্ছিলাম না। তো আমি ওইখানে আমার যারা সিনিয়র আছে তাদের সাথে যোগাযোগ করি, যারা কম্পিউটার নিয়ে আছে। তো তারা আমাকে খোঁজ নিয়ে জানায় যে কক্সবাজারে 6টার পরে, সন্ধ্যার পরে কোনো ফ্লাইট টেক অফ করে না। এটা অনেক আগে থেকেই হয়ে আসতেছে। তো তাহলে আমার এরপরে ছিল চিটাগং, যে চট্টগ্রাম থেকে আমি তাহলে ফ্লাইট ক্যাচ করতে হবে, যে এই হোক ধরতে হবে। তো আমি তখন গাড়ি চিটাগংয়ের জন্য রওনা দেই। তো সেখানে খোঁজ নিয়ে দেখা যায় যে চিটাগংয়েও সর্বশেষ ফ্লাইট হচ্ছে 9টা 35-এ। এরপরে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো ফ্লাইট নেই। তো আমাদের কক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছাতেই 10:30 থেকে 11টা বেজে যাবে। তো ফ্লাইট ধরা সম্ভব না। তখন আমার আরেক সিনিয়র, উনি অ্যারেঞ্জ করে দেন যে ওনার গাড়ি দিয়ে আমাদেরকে তখনই ঢাকায় নিয়ে আসবেন। তো এর মধ্যে আমাদের একজন আছেন যিনি এই ইমার্জেন্সি সিচুয়েশনগুলোতে, আতিক স্যার, উনি যথেষ্ট সাহায্য করেন আমাদেরকে। তো উনি আমার সাথে যোগাযোগ করে আমাকে অ্যাডভাইস করেন যে এই সময় তুমি আমি তখন খবর দেখতে পারছিলাম না। তো বলতেছে এখন রাস্তার অবস্থা ভালো না। তো আমরা যেতে গেলে, যেহেতু আমার সাথে আমার স্ত্রী আছেন এবং মা আছেন, তারা কোনো একটা সমস্যায় পড়তে পারেন, কারণ রাস্তায় কেউ যদি গাড়ির উপরে আক্রমণ করে, সে তো আর তখন বুঝতে পারবে না যে আসলে গাড়িতে কারা আছে। তো এই ধরনের কোনো সমস্যা পড়লে বরং আমাদের আসতে আরও দেরি হয়ে যাবে। তো উনি আমাকে অ্যাডভাইস করেন যে সকালবেলা 6:30-এর সময় ইউএস বাংলার একটা ফ্লাইট আছে, তো সেটাতে যাওয়ার জন্য। তাহলে ওইখান থেকে, যেহেতু আমাদের বাসা উত্তরাতে, এয়ারপোর্ট থেকে একেবারে কাছে, তো আমি ফ্লাইটে করে আসলে আমি 7:30টার মধ্যে চলে আসতে পারবো, আর গাড়িতে গেলেও আমার 6:30 থেকে 7টা বাজবে। তো আমার কাছে তার সাজেশন আমার কাছে পছন্দনীয় হয়। আমরা তখন চিটাগংয়ে আমার আরেক সিনিয়রের বাসায় থেকে গিয়েছিলাম, আমি, আমার বাবা মা, স্ত্রী সহ। এবং সকালবেলা আমরা 4টার সময় আমরা এয়ারপোর্টে চলে যাই, কারণ টিকিট তখন কিনতে পারা যাচ্ছিল না, কারণ নেট নেই, আপনার সার্ভার ডাউন, আপনার পেমেন্ট গেটওয়ে তখন বন্ধ হয়েছিল। তো তখন হচ্ছে বিউপির যে ডিপার্টমেন্টাল চেয়ারম্যান আছেন, কর্নেল জুবায়ের স্যার, উনি ফোন দিয়েছিলেন যে কোনো ধরনের সাহায্য করতে পারেন কিনা। উনি হচ্ছে মুগ্ধর ডিপার্টমেন্টাল হেড। তো আমি তখন তাকে এটাই রিকোয়েস্ট করেছিলাম যে আমার যদি ফ্লাইট টিকিটটা কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যায়, যে হাতে লিখে হলেও, আমার জন্য এটাই সবচেয়ে তখন বড় উপকার হবে।
তো উনি তখন ওইখানকার গ্রাউন্ড ম্যানেজার ইউএস বাংলার, তার সাথে কথা বলে আমাদেরকে ফ্লাইট টিকিটের ব্যবস্থা করে দেন। হাতে লিখে আমরা বোর্ডিং পাস নিয়ে ফ্লাইটে উঠেছি। শুধুমাত্র আমরা 4 জনই আসতে পেরেছিলাম ওই দিন, বাকিরা কেউ আসতে পারেনি, কারণ তাদের ফ্লাইটের সাথেও নাকি গ্রাউন্ডের কমিউনিকেশনে সমস্যা হচ্ছিল। তো এইভাবে করে আমরা 7:30 পৌনে 8টার দিকে বাসায় এসে পৌঁছাতে পারি। তারপরে হাসপাতাল? না, মুগ্ধকে হসপিটাল থেকে, এখানে আমার চাচা চাচি ছিলেন, স্নিগ্ধ ছিল, অন্যান্য অনেক মানুষ ছিল, আমার বন্ধু বান্ধবরা ছিল, আত্মীয় স্বজন বাকিরা যারা, তারা চলে এসেছিলেন। তো মুগ্ধ গুলিবিদ্ধ হয় যে সন্ধ্যার সময়, তারপরেই ওইখানে নেওয়ার পরেই আমার চাচিও ডক্টর, তো উনি নিজেই হসপিটালে গিয়ে সব কিছু দেখে তখন মুগ্ধর মরদেহ তার বাসায় নিয়ে আসা হয়। কারণ তখন হচ্ছে পুলিশ খুব তাড়াহুড়া করতেছিল, যে আমাদের তখন একটা ভয় ছিল যে কোনো কারণে তারা লাশ নিয়ে গেলে আমরা হয়তো বা সেই লাশটাও পেতে পারবো না। আমাদের ভাগ্য হলো আমরা যেমন কৃতজ্ঞ আশিকের প্রতি, মুগ্ধর যে বন্ধু ছিল তার সাথে, সে মুগ্ধর মৃতদেহটা নিয়ে আসছিল হসপিটালে। তো ও যদি না নিয়ে আসতো হয়তো আমরা তার লাশও পেতে পারতাম না, এ ধরনের আমাদের শঙ্কা ছিল। তো আমরা তার প্রতি কৃতজ্ঞ। তো ওইখান থেকে মরদেহ অ্যাম্বুলেন্সে করেই, ওই হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে করে আমার চাচির বাসায় 14 নম্বর সেক্টরে নিয়ে আসা হয়, সেখানেই রাখা হয় পুরো রাত। তো আমার বাবা মা যেমন জানতেন না যে মুগ্ধ ইন্তেকাল করেছেন, কারণ আমার মা হার্টের রোগী, ওনার অনেকটুকু হার্ট কাজ করে না। তো আমরা ওইখানে যে ছিলাম, আমি তখন আমার বাবা মাকে বললাম যে ওনাদের ফোনগুলো আমার কাছে দেওয়ার জন্য। তো আমি ফোনগুলো নিয়ে নিই, তখন জিজ্ঞেস করেছিল কেন, কি হয়েছে? তো আমি বললাম যে মুগ্ধ আঘাতপ্রাপ্ত হয়েছে, তো এখন বোঝা যাচ্ছে না কি ধরনের আঘাত পেয়েছে, আমাদের আগে তাড়াতাড়ি বাসায় যাওয়া দরকার, গেলে তখন বোঝা যাবে। এখন তোমাদের কাছে ফোন থাকলে তোমরা বিভিন্ন জনকে ফোন দিলে সেখানে তার চিকিৎসা বা তার ব্যাপারে যেই কাজ করা লাগবে পদক্ষেপগুলো নিতে মানুষের অসুবিধা হবে। তো আমি একা এই জিনিসগুলো দেখি, আগে আমরা বাসায় পৌঁছাই। কারণ মায়ের কাছে তখন এই জিনিসটা বলার মতন কোনো অবস্থা ছিল না। তো সেটুকু চেপে রেখেই, সেই ধরনের ব্যথা সব কিছু চেপে রেখেই আসলে আমাকে আসতে হয়েছে আমার বাবা মাকে নিয়ে। একেবারে মরদেহর কাজ পর্যন্ত আসার আগ পর্যন্ত আমার বাবা মা জানতে পারে নাই যে মুগ্ধ নাই। তো আমার বাবা এর মধ্যে 2বার জিজ্ঞাসা করেছেন যে মুগ্ধ কি মাথায় আঘাত পাইছে কিনা, মানে উনি তো বুঝতে পারেন আসলে। তো বললাম হ্যাঁ, মাথায় মনে হয় আঘাত পেয়েছে, কিন্তু এখনো বোঝা যাচ্ছে না যে কি অবস্থা। আমি ওইভাবে করে ম্যানেজ করে নেওয়া লাগতেছিল। তারপরে এক সময় বাবা জিজ্ঞেস করছে ও আছে না নাই। তো আমি ওই প্রশ্নটা আসলে তখন অ্যাভয়েড করে গিয়ে আমি অন্যদিকে মুখ করে গিয়েছি। তখন আমার মা কান্না করা শুরু করে দিয়েছেন, এবং আমার মা বলতেছিল আমার এই ছেলেটা, এরকম নামাজি ছেলেটা, হ্যাঁ, ওরে আল্লাহ এত সহজে নিবে না, আল্লাহ এত নির্দয় হবেন না, ইনশাল্লাহ আগে বাসায় যাই। তো এইভাবে করে আসলে আসা। যাই হোক, তো ওইখান থেকে এসে আমার চাচির বাসায় যেখানে মরদেহ রাখা ছিল সেখানে গিয়েছে, এবং ওই সময় আমার বাবা মা জিজ্ঞেস করছিল হসপিটালে কেন যাচ্ছি না। তো বললাম যে এখন ওকে বাসায় নিয়ে আসা হয়েছে, আমরা একবারে বাসায় যাচ্ছি, এভাবে করে আসলে আসা। আঘাত কোথায় পেয়েছিল আপনারা দেখেছেন? এবং আঘাত পেয়েছে একেবারে আপনার মাথায়, কপালে। মেয়েরা যে টিপ পরে, সেই টিপ পরা জায়গায় ঠিক টিপের মতনই ছোট ছিদ্র হয়ে ঢুকেছে, এবং ডান পাশে এই পিছন দিয়ে, কানের এই পিছন দিয়ে, এখান দিয়ে বড় হয়ে বের হয়ে গেছে।